এক্সপ্রেসওয়ে কবে চালু হবে বলতে পারছে না কর্তৃপক্ষ। নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করুন সরকারকে গণতন্ত্র মঞ্চ। জানাবো কয়েক মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগ ও শরিকদের মধ্যে তোলপাড়। এবং সর্বশেষ জানাবো কোটা সংস্কার আন্দোলন, হতাহতের ঘটনা তদন্তে আন্তর্জাতিক কমিশন গঠনের দাবি জামায়াতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এক্সপ্রেসওয়ে কবে চালু হবে বলতে পারছে না কর্তৃপক্ষ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে সহিংসতার ঘটনায় হামলা চালানো হয় রাজধানীতে দ্রুত চলাচলের মাধ্যম এক্সপ্রেসওয়েতে, পুড়িয়ে দেওয়া হয় টোল প্লাজা, বন্ধ হয়ে রয়েছে এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল। তবে কবে নাগাদ এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হবে সেই তথ্য এখনই বলতে পারছে না কর্তৃপক্ষ। সাখাওয়াত আক্তার বলেন, মন্ত্রী তো বলেছেন এক্সপ্রেসওয়ে কবে চালু হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরাও বলতে পারছি না কবে নাগাদ চালু করতে পারবো এক্সপ্রেসওয়ে। এদিকে রাজধানীতে যানজটবিহীন ভোগান্তিহীন চলাচলের অন্যতম মাধ্যম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রাজধানীর যানজট নিরসনের অন্যতম মাধ্যম এই এক্সপ্রেসওয়ে। গত বৃহস্পতিবার রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার মহাখালীর টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ রয়েছে এক্সপ্রেসওয়েতে যান চলাচল। ফলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে রাজধানীর সড়কের যানজট। নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহ্বান জানানো হয়েছে। সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর ও ঠাকুরগাঁও সহ সারা দেশে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা। এতে আরও বলা হয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে ৭১-এর হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেইড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের উপর রিমান্ড নামের মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করুন সরকারকে গণতন্ত্র মঞ্চ। সরকারি চাকরি ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও নাশকতা সহ অরাজকর পরিস্থিতি সৃষ্টি ও ক্ষয়ক্ষতির দায় নিয়ে শেখ হাসিনা সরকারকে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা ও তার পরিপ্রেক্ষিতে ৬ দফা দাবি সম্বলিত কর্মসূচি ঘোষণা করে সোমবার এই আহ্বান জানান যুগোৎপত্র আন্দোলনের এই জোট সাইফুল হক। বলেন, যুগোৎপত্র আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল ও জোটসহ গণতন্ত্র মঞ্চ সারা দেশে ধারাবাহিক কর্মসূচি করবে। কোটা আন্দোলন দমনে, নৃশংস হত্যাকাণ্ড সহ সরকারের পদত্যাগের দাবিতে গণতন্ত্র মঞ্চ আগামীকাল বুধবার বেলা ১১টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশ করবে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে সরকার শান্তিপূর্ণভাবে সমাধানের পথে না গিয়ে ছাত্র জনতাকে হত্যা সহ নাশকতার পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকার ও সরকারি দলের। জনগণের জানমালের বিপুল এই ক্ষয়ক্ষতির দায় নিয়ে সরকারকে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করতে হবে। চলমান অরাজকতার পরিস্থিতি সম্পর্কে গণতন্ত্র মঞ্চের ৭ দফা পর্যালোচনা সংবাদ সম্মেলনে তুলে ধরেন সাইফুল হক। তিনি বলেন, তাদের পর্যালোচনায় উঠে এসেছে সরকার নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলন দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। হেলিকপ্টারে গানশিট ব্যবহার করে উপর থেকে গুলি করা হয়েছে, কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে, এমনকি আবাসিক ভবনে আক্রমণ করে শিশুদের হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ ও আঘাতপ্রাপ্ত ছাত্র জনতাকে হাসপাতালে না নিয়ে বরং তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এমনকি রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষকেও সম্পূর্ণ বিনা কারণে গুলি করে হত্যা করা হয়েছে। পর্যালোচনা তুলে ধরে সাইফুল হক আরও বলেন, এখনও পর্যন্ত মামলার সংখ্যা বাড়ছে। গত ২৮শে জুলাই পর্যন্ত সাধারণ শিক্ষার্থী ও বিরোধী দলের ১২,৫০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ৬ দফার দাবি তুলে ধরেন সাইফুল হক। দাবিগুলোর মধ্যে রয়েছে, দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী, বিজিবি সহ বিশেষ বাহিনীসমূহকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি সচল, টেলিভিশন সহ গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীন দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ সমগ্র ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, অপরাধীদের চিহ্নিত ও তাদের আইনানুগত শাস্তি নিশ্চিত, আন্দোলনকারী ছাত্র জনতার ওপর গুলি, হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র জনতা সহ বিরোধী দলসমূহের নেতাকর্মী সমর্থকদের গ্রেফতার, রিমান্ডের নামে শারীরিক মানসিক নির্যাতন, মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুম হওয়া ও তুলে নেওয়া নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, শিক্ষার্থীদের ৯ দফা গণতান্ত্রিক দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এবং ব্লক রেইডের ছত্রছায়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারের বিভিন্ন বাহিনীর হামলা, আক্রমণ, ভাঙচুর, লুটপাট ও নির্যাতন, নিপীড়ন এখনই বন্ধ করতে হবে। কয়েক মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগ ও শরিকদের মধ্যে তোলপাড়। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে নতুন করে চাঙ্গা হয়েছে ১৪ দল। ১৪ দলের শরিকদের একরকম ভুলেই গিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু এই সংকটে তাদেরকে পাশে ডেকে নিয়েছে। এতে ১৪ দলের নেতারাও সন্তুষ্ট, তারা অনেকটা চাঙ্গা অনুভব করছে। কোটা আন্দোলন যেদিন ভয়ঙ্কর আকার ধারণ করে, সেই শুক্রবারে ১৪ দলের নেতাদের সাথে রাতে গণভবনে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আজ বিকেলে দ্বিতীয়বারের মতো তিনি ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন। এর মধ্যে ১৪ দলের নেতৃবৃন্দরা অত্যন্ত সক্রিয় ছিলেন। আমির হোসেন আমুর নেতৃত্বে ১৪ দলের একাধিক বৈঠক হয়েছে। ১৪ দলের নেতারা বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং আওয়ামী লীগ অনেকদিন পর একাকিত্বের অবস্থান থেকে একটি জোটবদ্ধ অবস্থানে গেছেন। তবে এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ১৪ দলের শরিকরা বর্তমান সরকারের পরিচালন পদ্ধতি এবং কিছু মন্ত্রীকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বিষয়টি তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। পুরো আন্দোলনের ক্ষেত্রে কয়েকজনের ব্যর্থতা, অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ১৪ দলের নেতারা, আর এদের সমালোচনার বিষয়গুলো এবং ত্রুটিগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন। আওয়ামী লীগ এবং ১৪ দলের পক্ষ থেকে যে সমস্ত মন্ত্রীদের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন: নাম্বার ১, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসাদুজ্জামান খান কামাল এবার তৃতীয় মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। একজন সজ্জন ভদ্রলোক হিসেবে তিনি প্রশংসিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এতদিন ধরে একেবারেই বিতর্কহীনভাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এবার কোটা সংস্কার আন্দোলনে তার বিভিন্ন রকম ব্যর্থতার অভিযোগ উঠেছে। বিশেষ করে ঢাকায় বিভিন্ন পদায়নের ক্ষেত্রে সঠিক এবং যোগ্য ব্যক্তিদের প্রদান করা হয়নি, এমন অভিযোগ করেছেন কেউ কেউ। গোয়েন্দা বিভাগের ব্যর্থতার বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না বলেও অনেকে মনে করছেন। অতিরিক্ত পুলিশ নির্ভরতা এবং যোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষায় পুলিশকে ঢেলে সাজানোর ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কথাটি বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। নাম্বার ২, আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিয়েও সমালোচনা হচ্ছে। যখন ২০১৮ সালের পরিপত্র বাতিল চেয়ে হাইকোর্ট রিট পিটিশন করা হয়, সেই সময়েও আইনমন্ত্রী ভূমিকাহীন ছিলেন। বিষয়টি নিয়ে তিনি অ্যাটর্নি জেনারেল অফিসকে কোনো নির্দেশনা দেননি। এমনকি এরকম একটি স্পর্শকাতর মামলা যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া একটি পরিপত্র চ্যালেঞ্জ হয়েছে, সেখানে অ্যাটর্নি জেনারেল নিজে কেন কোর্টে উপস্থিত হননি, সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এর ফলে আইনমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এখন সমালোচনা হচ্ছে। এখন তার ব্যাপারে ১৪ দলের অনেক নেতার নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে। নাম্বার ৩, জুনায়েদ আহমেদ পলক। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে আওয়ামী লীগের ঘরে বাইরে তীব্র সমালোচনা হচ্ছে। বিশেষ করে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার পর তার স্ববিরোধী বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতারাই রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। প্রথমে তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য সরকারি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি আবার বলেছেন যে তাণ্ডব ও নাশকতার কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার এ ধরনের স্ববিরোধী বক্তব্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এটি আওয়ামী লীগকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলেই মনে করেন। আর এই ধরনের মন্ত্রীদের উপর সরকার কিভাবে কতদিন নির্ভর করবে, সেই প্রশ্ন তুলেছেন। নাম্বার ৪, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মহিবুল হাসান চৌধুরী বয়সে তরুণ এবং সম্ভাবনাময়, কিন্তু এই অল্প বয়সে তিনি শিক্ষামন্ত্রীর মতো মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কতটুকু সক্ষম, সেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে এই সংকটে তার সক্ষমতা নিয়ে অনেকে কথা বলেছেন। তারা বলেছেন যে শিক্ষার্থীদের সাথে সমঝোতা করার মতো পরিপক্কতা তার নেই। এই সমস্ত মন্ত্রীরা শুধু আওয়ামী লীগের ভিতরেই নয়, ১৪ দলের ভিতরেও সমালোচনার মুখে রয়েছেন। কোটা সংস্কার আন্দোলন, হতাহতের ঘটনার তদন্তে আন্তর্জাতিক কমিশন গঠনের দাবি জামায়াতের।
কারফিউ প্রত্যাহার, গণহত্যা বন্ধ, জুলুম নির্যাতনের পথ পরিহার সহ আন্দোলনে গ্রেফতার সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে গণহত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। ডক্টর শফিকুর রহমান বলেন, গণহত্যার বিরুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষ, জাতিসংঘ, গণতান্ত্রিক রাষ্ট্র ও প্রতিষ্ঠান প্রতিবাদ জানিয়ে তার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচার দাবি করেছে। বিশ্বের 150 জন বরেণ্য ব্যক্তি জাতিসংঘের নিকট গণহত্যার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।